এনক্লেভ অফ আপডেটেড হোমিওপ্যাথির এটাই বিনম্র নিবেদন। এবার আমার বক্তব্য বিষয় আন্ডারস্ট্যান্ডিং এ রেমেডি। কেন্ট সাহেব বলেছেন, এটা তাঁর কথা, আন্ডারস্ট্যান্ড ফার্স্ট, কিনোট লাস্ট। তিনি বললেন, কিনোট ওষুধকে বোঝা, এটা হচ্ছে আসল কথা। দেখো এখানে একটা কথা আছে, নোয়িং আর আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে তফাৎ আছে। আমাকে তো অনেকেই চেনি, কিন্তু আমাকে অন্তরঙ্গভাবে বুঝি করবে অল্প কয়েকজন, নিশ্চয়ই সকলে না। সেরকম আমরা প্রত্যেকেই, আমরা চিনি অনেককেই। চিনি মানে চোখের চেনা, দেখা, বোঝা, কিন্তু বোঝাটা খুব গভীরের বিষয়। কেন্ট চেয়েছেন আমরা বুঝি, ওষুধগুলোকে বুঝি। বোঝা মানেই কিন্তু শুধু শারীরিক বিশ্লেষণে আবদ্ধ থাকার গেল না, সেইখানে মানসিক মনস্তত্ত্বকেও মেশাতে হলো। কারণ একটা মানুষকে বোঝা মানে সেই মানুষটার হৃদয়ের রহস্যটাকে তো জানা, তা না হলে একটা মানুষকে কি বুঝলাম। কাজেই সঠিক বুঝতে গেলে আমাদের যেগুলো জানতে হবে, কেন্ট সেটার প্রতি ইঙ্গিত করেছে। আসলে হোমিওপ্যাথি মেটেরিয়ামেটিকা নিষ্ঠা সহকারে প্রুভিং এর সিমটমগুলোকে তুলে রেখেছে। এখন এই সিমটমের সমুদ্রে সকলেরই দিশেহারা হওয়ার অবস্থা। হ্যানিম্যানের যুগের ডাক্তাররা পেরেছিলেন কেন না, তারা নিজেরা তো প্রুভিং করেছেন, সমস্ত সিমটম তাদের কাছে খুব সুস্পষ্ট ছিল। সমস্যাটা হয়েছে পরবর্তী জেনারেশনে। কেন না, তারা এই সিমটমের সমুদ্রে হাবুডুবু খেয়েছে, কিভাবে এটাকে আয়ত্ত করা যায়। বিভিন্ন জন বিভিন্নভাবে চেষ্টা করলেন। অ্যালেন সাহেব কিনোট মেথড নিয়ে রাখলেন, এবং আমাদের তো সেটাই টেক্সট বুক, কাজেই ওটাই আমাদের প্রধান গ্রন্থ, ওটা পড়েই আমরা, আমারও দৌড়, আমি তো অনেককে বলি আমারও দৌড় অ্যালেন স্কিনার। তার মধ্যে একটু একটু অ্যাড করেছি এই পর্যন্ত। তবে বনিং হোসেন তিনি আরেকভাবে চেষ্টা করলেন, তার এই সেন্সেশন লোকেশন মোডালিটি কনকমিটেন্ট এই পদ্ধতি অত্যন্ত সফল পদ্ধতি। তার মধ্যে সেন্সেশন আর কনকমিটেন্ট সবসময় আমরা সঠিকভাবে পাই না, কিন্তু লোকেশন আর মোডালিটি তো অনবদ্য। এই লোকেশনটাকে এক্সটেন্ড করলেই তো প্যাথোলজিতে পৌঁছচ্ছি, ডিজিজের প্যাথোলজিটা বোঝা, সেটা তো এই লোকেশনটাকে কেন্দ্র করেই আবর্তিত। আর মোডালিটিস তো জানতেই হবে। একটা এপিসমেলের জ্বর কেন 3টের সময় হয়, এর তো কোনো প্যাথোলজির ব্যাখ্যা নেই। তাহলে স্ট্রাইকিং পিকুলিয়ার সিমটমটাই তো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট। সেই জন্যই মোডালিটিটা আমাদের কাছে এত ইম্পর্টেন্ট, কেননা এটা শিওর শট। ঠিক মতো মোডালিটিস বুঝে কাজ করলে কাজ হবেই। সেই কাজটা সবসময় সুখকর নাও হতে পারে, যেটা আমি অনেককেই বলে থাকি। যে আমার বন্ধু ডক্টর কোচার আমাকে একসময় বলেছিল যে তুমি অ্যাকিউট কেস করো না, শুধু ক্রনিক করো, তাহলে তুমি হাফ ডাক্তার। আমার খুব আঁকে লেগেছিল, ঠিক আছে করো। অ্যাকিউট কেস করতে লাগলাম, আমি তো অর্গান বুঝে এগোতে হবে। আমি দেখলাম আমার সামনে যে 2-3টে সিমটম কখনো মিস হবে না, একটা মোডালিটি, একটা লোকেশন অর্থাৎ প্যাথোলজি, আরেকটা সেটা হলো কজেশন। 80% কেস তো কজেশনই কভার করে, বিশেষত অ্যাকিউট কেস। শেষকালে এমন দুরবস্থা হলো যে আমি চেম্বারে রুগী দেখে শেষ করতে পারি না, রাত্রি 12টায় বাড়ি ফিরতে হলো। সে ঘটনা আমি অনেককে বলেছি। সে রাস্তায় পড়ে গেলাম, সে কুকুর ডাকছিল খুব চারপাশে, আমরা এত বিরক্ত হলো, আমি শেষকালে পরের দিন গিয়ে নোটিশ টাঙিয়ে দিলাম যে হ্যান্ডস ফ্রম অনলি ক্রনিক পেশেন্টস উইল বি এন্টারটেইন, আর অ্যাকিউট কেস দেখবো না। কারণ অ্যাকিউট কেসের সিজনে এত ভিড় হয়, আর হোমিওপ্যাথি ওই কজেশন আর মোডালিটি আর এই প্যাথোলজি কভার করে ওষুধ দিলেও তো 2 আর 2 তো 4 হবেই, 5 তো হবে না, কাজ হবেই, রুগী সারবেই। আর তার ফলে ডাক্তারের কিন্তু রাত 2টোর সময় বাড়ি যেতে হবে। দুটো অভিজ্ঞতাই আছে। যাই হোক, তাহলে কেন্টের মেথড যেটা, বনিং হোসেনের তো সেন্সেশন লোকেশনের মেথড, কেন্টের মেথড হলো জেনারেলাইজেশনের মেথড, জেনারেল সিমটম। কেন্টের কথাটা সর্বাংশে সত্য। একটা জেনারেল সিমটম,
100টা পার্টিকুলার সিমটমের থেকে ইম্পর্টেন্ট। আমরা দেখেছি এই কথার কোনো মার নেই এবং এই অনুযায়ী ওষুধ দিয়ে কিন্তু আমরা সফল হচ্ছি। কেন্ট মেথডের ত্রুটি এক জায়গায়, সেটা কোথায়? শুধু জেনারেল মেথড দিয়ে কমপ্লিট হচ্ছে না, যতক্ষণ না তার সঙ্গে কজেশনটা অ্যাড করা হচ্ছে। আমার মনে আছে ইংল্যান্ডে একটা সেমিনারে আমাকে প্রশ্ন করা হয়েছিল যে হুইচ সিমটম ইউ কনসিডার টু বি মোস্ট ইম্পর্টেন্ট ইন আওয়ার সিমটোম্যাটোলজি। আমি তখন, আমার একটু সাহিত্যটা ভালো লাগে, তো আমি ওদের ভাবলাম আচ্ছা একটু নাটক করে উত্তর দেওয়া যায়। আমি বলো তো ওথেলোর কোন সিনটা তোমাদের সবচেয়ে ভালো লাগে? আমি জানি এটা বাঙালিরাও জানে, কারণ এমন বাঙালি নেই যে সপ্তপদী সিনেমাটা দেখেনি। ওরা বললো সেই যেখানে ওথেলো প্রদীপটা নিয়ে একটা ক্যান্ডেল নিয়ে ঢুকছে, ইট ইজ দ্য কজ, ইট ইজ দ্য কজ। বললো আমি ইয়েস, দ্য ওয়ার্ড ইজ ইট ইজ দ্য কজ। যে সিমটমটা কজকে কভার করছে সেটা মার্ভেলাস, সেই একটা সিমটমই যথেষ্ট। তার সঙ্গে অন্য কিছু দরকার হলো কি না হলো, পেলে তো ভালো, না পেলেও নাই, যাই হোক, তাহলে কজেশন চাই, তার সঙ্গে অন্য কিছু। তা আমরা আলোচনা করছিলাম কে কিভাবে ম্যাথমেটিকাটাকে রপ্ত করার চেষ্টা করেছে। তাহলে কেন্ট হলো যে জেনারেল মেথডে আর পিকচার মেথড। আসলে কেন্ট এই পিকচার মেথডটা কোথেকে পেয়েছেন এটা থেকে আমি ভাবছিলাম। কেন্টের আগের জেনারেশন হলো সে হয়নি, একদম প্রথম দিকের ম্যাথমেটিক্যালগুলো, সেইগুলো না প্রত্যেকটা ড্রাগের আলোচনার আগে প্রচুর পয়জনিং এর কেস। বেলেডোনা যেমন, বাচ্চাগুলো বেলেডোনার ফল খেয়েছিল, খেয়ে সেই ঘোরের কোমায় চলে গেল, মানে এমন ছবি দেওয়া আছে ওই পয়জনিং এর কেসগুলো পড়লে কারোর কোনোদিন ভুল হবে না সেই ড্রাগগুলো চিনতে। আমার মনে হয় কেন্ট সাহেব ওইখান থেকে অনুপ্রেরণা পেলেন, পেয়ে তিনি ওই প্রত্যেকটা ড্রাগের একটা করে পিকচার তৈরি করলেন। কিন্তু সমস্যাটা হলো অন্য জায়গায়, আমরা তো সেই কোলকুজো রোগা ঢ্যাঙা নোংরা জামা পড়া লোকটা না পেলে সালফার দিই না, সেটাও আরেকটা হয়ে গেল আমাদের প্রবলেম। হ্যানিম্যান পড়লে মনে হয় সালফার তো সব রোগীকে দিতে হবে, আর তাই হয়েছে। হ্যানিম্যানের যে লাস্ট জীবনের প্রেসক্রিপশনের উপরে রিমা হ্যান্ডলির যে বই আছে তাতে তো এটাই আছে, হ্যানিম্যানের সবচেয়ে প্রিয় ওষুধ ছিল সালফার। তার কারণও আছে, যদি সোডাকে মনে করি সব রোগের আপদ মূল কথা, তো সালফার তো দিতেই হয়। এনিওয়ে, তাহলে এই হলো কেন্টের মেথড। কেন্ট এভাবে ধরার চেষ্টা করলেন। হ্যারিংটন তিনি আবার প্যাথোলজিক্যালি ড্রাগগুলোকে, সেই সময় প্যাথোলজির যে অবস্থায় ছিল কিন্তু উনার অ্যানালিসিস গ্রহণযোগ্য। এইভাবে প্রত্যেককে ম্যাথমেটিক্যালকে বোঝার চেষ্টা করেছেন। তার মধ্যে কেন্টের এই কথাটাকে আমরা গ্রহণ করেছি, এই জন্য গ্রহণ করেছি যে যদি একটা ড্রাগকে না বুঝলাম তাহলে তার প্রয়োগ হবে কি করে। আমার কিন্তু মনে হয় এইখানটাই আমি দেখেছি রেপার্টরি বিশারদ, আমার অনেক পরিচিত মানুষেরা, ডাক্তারেরা অ্যাকিউট কেসে মার্ভেলাস, কিন্তু ক্রনিক কেসে তাদের ফেলিওরও মার্ভেলাস। এটা আমি ভাবার চেষ্টা করেছি কেন হলো, সে তো রেপার্টরি মুখস্থ। পরে ভাবলাম রেপার্টরিতে তো এইটা হচ্ছে, সিমটমের পর সিমটম, ইটের পরে ইট সাজানো হচ্ছে, মাঝখানে সিমেন্টিং ফ্যাক্টরটাকে চাই। কাজেই শুধু সিমটমগুলো সাজিয়ে গেলে তো একটা ড্রাগের পিকচার তৈরি হলো না, তার যে সত্তাটা, তার ভেতরের প্রাণ স্পন্দনটাকে তো অনুভব করতে হবে। সেই জায়গাটা কিন্তু, সেই জন্যই তো হ্যানিম্যানকে ক্রনিক ডিজিজের উপর একটা বই লিখতে হলো আলাদা করে, নইলে অর্গানন তৈরি হয়ে গেছে তো ঝামেলা শেষ। কাজেই আর সেইটা রেপার্টরি নির্ভর, অ্যাকিউট কেসই তো ভাই 80% আসবে, কাজেই সেটা ঠিক আছে, সেটাকে আমি অ্যাপ্রিসিয়েট করছি। কিন্তু যেহেতু এই রেপার্টরিতে এই আন্ডারস্ট্যান্ডিং এর রেমেডিটা হচ্ছে না, সেই জন্যই বোধ হয় হ্যানিম্যান এক জায়গায় কিন্তু একটু ক্রনিক ডিজিজের কোনো এক জায়গায় পেজ নাম্বার 208 সেইখানে তিনি কিন্তু একটু নিন্দাবন্ধই করেছেন যে যারা শুধু ওই এক্সিস্টিং রেপার্টরি, তার সময়কার রেপার্টরিওয়ালাদের বলেছেন যে তারা ওই কোনো ড্রাগের প্রতি তাদের আর কোনো অ্যাফিনিটি, আস্থা তৈরি হলো না, প্রীতি বা উপলব্ধি তৈরি হলো না। যাই হোক, তা এখন কথা হলো বেসিক মিনিমাম চাহিদা একটা ড্রাগকে বুঝতে গেলে আমাদের এগুলো আসতে হচ্ছে। কস্ট চাই, লোকেশন, মোডালিটি ইত্যাদি ইত্যাদি। আমি স্যারকে জিজ্ঞেস করেছিলাম, আমার স্যারকে, যে স্যার ম্যাথমেটিক্যাল কী করে আয়ত্ত করবো। উনি সুন্দর কথা বলছেন, বলে শোন, হেরিংয়ের
গাইডিং সিমটমটার সিনপসিস করবে। কোন সিমটমগুলো নেবে? যেগুলো রিপিটেডলি ভেরিফাইড। তাহলে রিপিটেডলি ভেরিফাইড মানে এই সিমটমগুলোর ভেরাসিটি নিয়ে আর কোনো কোয়েশ্চেন থাকছে না। এবার এক পাতার মধ্যে করবে, খাতার একটি পাতার মধ্যে, কেননা 19 পাতা করলাম তার কিছুই মনে রইল না, এটা মিনিংলেস। কাজেই আমার যাতে গ্রহণযোগ্য, আমি যাতে ব্যাপারটাকে ট্যাকল করতে পারি, যত সহজে করতে পারি বলে তারপরে সেটা অ্যালেনের সঙ্গে মিলিয়ে দেবে। আমি এই পদ্ধতিটা কাজে লাগিয়েছিলাম। আমার প্রত্যেক বছর উইন্টারে আমার কাছে ইউরোপ থেকে যে স্টুডেন্টরা আসতো, তাদের কাছে এটা একটা ইন্টারেস্টিং জিনিস হয়েছিল। আমি তাদেরকে বলতাম, দেখো একটা সেন্টেন্সে একটা ড্রাগকে বোঝানো যায়। তো ওরা আমাকে কোলেন্স ওয়ান লাইনার বলতো। ওই ড্রাগগুলো কিন্তু সত্যি কথাই, একটা সেন্টেন্সে একটা ড্রাগকে বোঝানো যায়, কিন্তু তার বেসিক জিনিসগুলো নষ্ট হবে না। কিন্তু আন্ডারস্ট্যান্ডিং একটা আলাদা জিনিস। আন্ডারস্ট্যান্ডিং এর উপরে এবার স্যারের এই যে মেথডটা, আমি পরে সেটাকে আরো সংক্ষিপ্ত করেছি। একটা ড্রাগকে ম্যাক্সিমাম 5টা সেন্টেন্সের বেশি লাগেই না, তার মধ্যে তার পুরো কভার করে দেওয়া যায় একটা মানচিত্র। তো তাই এইবার তার সঙ্গে আরেকটা জিনিস অকথিত থাকে। ওই না বলা বাণীর ঘন যাবিনী, একটি না বলা জায়গা থাকে। একটা দৃষ্টান্ত দিই। ভরা গ্রীষ্ম, স্যারের চেম্বারে অ্যাটেন্ড করতাম, তখন গেছি স্যারের চেম্বার অ্যাটেন্ড করতে। তো বেশ গরম, আর স্যার তো বসতেন 3 তলায়, গরম। আর সেদিন আবার চলছে লোডশেডিং। তখন তো আমাদের সেই সময়টা একটা লোডশেডিং এর স্বর্গরাজ্য চলেছিল ওয়েস্ট বেঙ্গলে। এই গরমে একটা হাত পাখা কোনো রকমে পাওয়া গেছে। আমরা মাঝে মাঝে স্যারকে হাওয়া করছি, মাঝে মাঝে আবার এটা ওটা সেটা কাজে যেতেও হচ্ছে। স্যার সেদিন, আমি বাইরে গেছিলাম, আমার ভেতরে এলাম, এসে শুনলাম স্যার খুব হাসছে। বলছেন, দেখ এই হাত পাখাটা দিয়ে আজকে দুটো প্রেসক্রিপশন হয়েছে। কিরকম? স্যার তো খুব ঘামতেন। বলতে আমাকে ঘামতে দেখে একজন মহিলা রিউমেটয়েড আর্থ্রাইটিসের পেশেন্ট, চিনি, মানে তিনি তো ঘন ঘনই আসতেন। বলে এই মহিলাটি দেখে স্যার প্রেসক্রিপশন করছেন আর ঘামছেন, তিনি ওই হাত পাখাটা নিয়ে, তার নিজের হাত পা চলে না, সে স্যারকে হাওয়া দিচ্ছে। স্যার বলেন, ওকে আমি ওই জন্য অন্য ওষুধ দেবো ভেবেছিলাম, চেঞ্জ করে কস্টিকাম দিলাম। সিম্প্যাথেটিক, এই যে আন্ডারস্ট্যান্ডিং এর ড্রাগ, এই হৃদয়ের রহস্যটাকে ডুব দেওয়া। এই মানুষটা নিজে কষ্ট পাচ্ছে, হাত পা না, তার রিউমেটয়েড আর্থ্রাইটিসের কি দুরবস্থা, কিন্তু সে দেখছে স্যারের এই ঘাম গরম দেখে সে পাখাটা নিয়ে হাওয়া করছে। এইটাই হলো ড্রাগ কে চেনা। কস্টিকাম দিলেন স্যার, পেশেন্ট কিন্তু তাদের ভালো হয়ে গেছে। সেই দিনই ঘটেছে, তার কিছুক্ষণ পরে আর একটি কেস। স্যার হাওয়া খাচ্ছেন, খেয়ে শুনলেন পেশেন্টের কেসটা, এবার লিখবেন। পাখাটা রেখে এবার পয়েন্টগুলো লিখছেন। সেই মহিলাটি সঙ্গে সঙ্গে পাখাটা দিয়ে নিজে হাওয়া খেতে লাগলো। স্যার আমাদের দিকে তাকালেন, স্যার অন্য ওষুধ কি একটা লিখছিলেন, ওটা বাদ দিয়ে ওকে দিলেন সিপিয়া। মানে সিপিয়া তো মাইজার যে কয়েকটা ওষুধ, তার মধ্যে সিপিয়া একটা। তো ওটাকে এক্সটেন্ড করলে কি হয়, যে শুধু নিজের সুখ, নিজের স্বার্থের কথাই ভাবে। তো এইরকম ভেবে আর কি ইন্টারপ্রিটেশন করে, এবং তার অন্য প্যাথোলজিটাও ছিল, সেটা কভার করে দিলেন সিপিয়া। তো ভাই, এই হলো আন্ডারস্ট্যান্ডিং এর ড্রাগ। ড্রাগটাকে বুঝতে হবে। বোঝার এই হলো কিন্তু যে তার মূল স্পন্দনটাকে ধরতে হবে। এইভাবে যদি করা যায়, তাহলে হোমিওপ্যাথির প্রতিটা প্রেসক্রিপশনই কিন্তু সফল হবে, হতে বাধ্য, ব্যর্থ হবে না। আমি দু একটা দৃষ্টান্ত বলতে পারি। সেবার আফ্রিকায় আমি আর ওই কালীশঙ্কর গেছি। আফ্রিকায় আমরা 2-3 বার গেছি। ওই একটা হোমিওপ্যাথ উইদাউট বর্ডার্স একটি সংস্থা ইংল্যান্ডের, তো তারা আমাদের নিয়ে গেছিল, এবং ওখানে অনেক ইন্টারেস্টিং বলার মধ্যে অনেক জিনিস আছে। সেইখানে আমরা যেমন গেছি, ইংল্যান্ড থেকে আরেকজন সাইকিয়াট্রিস্ট গেছিলেন, একজন মহিলা, জিলিয়ান চ্যাং। তিনি চাইনিজ মহিলা, মানে হংকংয়ের মহিলা, এখন ইংল্যান্ডে আর বসবাস করেন। সেই মহিলাটি তিনিও ছিলেন, তিনি ওই
যেহেতু সাইকিয়াট্রিস্ট সেহেতু তিনি তার অ্যাঙ্গেলের স্টাডি ওখানে যে কলেজ সেখানে পড়িয়েছেন। আমরা দিনের শেষে লক্ষ্য করলাম এই মহিলাটির পা খোলাটা অস্বাভাবিক, এবং মহিলাটির মধ্যে অনেক কিছুই অস্বাভাবিক। আমি তখন মহিলাটিকে বললাম, তোমার পাটা যেরকম খোলা তাতে তো বোঝা যাচ্ছে তুমি নিজের প্রতি নিজেকে নেগলেক্ট করছো, বিইং আ ফিজিশিয়ান। তখন ও বললো, হ্যাঁ জানো তো আমার ভীষণ হাইপার টেনশন, কোনো কাজ হচ্ছে না, হাইপার টেনশনে কোনো ওষুধে কাজ হচ্ছে না। আমি, তুমি কি ওষুধ খেয়েছো? বললাম, আমি তো অ্যালোপ্যাথি ওষুধের ঘুষিনাশ করেছি, সব শেষ করেছি, কোনোটাই আমার পার্মানেন্ট কাজ হয় না। শেষকালে হোমিওপ্যাথি ওষুধও তোমাদের খেয়েছি, কিছু হচ্ছে না। আর ইংল্যান্ডের হোমিওপ্যাথদের উপরে আমি কিন্তু আমার একটু রসিকতা ছিল, আমি যতবারই ওখানে গেছি ওদেরকে নিয়ে ওই রসিকতাগুলো আমি বলতাম। আমি তোমাদের এক্সেন্ট্রিসিটি এমন জায়গায় পৌঁছয় যে এটাকে একটু পাগলামো ছাড়া কিছু বলা যায় না। বার্লিন ওয়াল ওদের একটা ওষুধ, বার্লিনের দেওয়াল যখন ভাঙলো ওটার ইট নিয়ে পোটেন্টাইজ করে কি একটা ওষুধ তৈরি করলো। আরে এই খ্যাপামিরও তো একটা ফ্লোর অ্যান্ড সিলিং থাকা দরকার, তোমরা সেগুলো ছাড়িয়ে গেছো। যাই হোক, তো ওই রকম ওকে একটা কি দিয়েছিল ওরা, ফ্যালকান বলে একটা ওষুধ। ফ্যালকান হচ্ছে ওই বাজ পাখি, ভগবান জানে ওর কি সিলটা। তো যাই হোক, কিছু কাজ হয়নি। আমি বললাম, কিচ্ছু খেতে হবে না, তুমি অ্যাকোনাইট খাও। কালীশঙ্কর কেসটাই করেছিল। যাই হোক, আমি ওকে অ্যাকোনাইট দিলাম। সেইটা অ্যাকোনাইট খেয়ে তো তার প্রেশার বেশ ভালো, অ্যাকোনাইট 50 মিনিট চলে দেওয়া বেশ ভালো। আমার মনে আছে ওই হোমিওপ্যাথি উইদাউট বর্ডার্স ওই সংস্থার যে প্রেসিডেন্ট, মহিলাটির নাম ভুলে গেছি, তিনি অবাক, হাউ বললেন কুড প্রেসক্রাইব অ্যাকোনাইট টু এ ক্রনিক কেস। আমি যখন পরের বার শুনলাম, আমি বললাম, এই ডানহাম তোমাদের মাথা খেয়েছে, ডানহাম বলে দিয়েছে তো যে অ্যাকোনাইটের কেস এবং তাৎক্ষণিক মেট্রিয়ামেটিকা পিউরা দেখো, অ্যানিম্যাল ওখানে লিখছেন যে অ্যাকোনাইট কিরকম ভাবে ক্রনিক কেসে লাগে, কি প্রবল ভাবে লাগে, এবং যেখানে কজটা আমি পাচ্ছি ওর কজের মধ্যে পেলাম। দেখো প্রথমে, হ্যাঁ একটু বলে নাও আপাতত, এই মহিলাটির সিমটমের মধ্যে দেখলাম সে নিচে সাইকিয়াট্রিস্ট, ওসব ভাই সাইকিয়াট্রিস্টদের নিয়ে এরকম গল্প কিন্তু আছে। আমি শুনেছিলাম যে ওই কোনো এক সাইকিয়াট্রিস্টের কাছে, সেই হসপিটালে, মেন্টাল ডিজিজের হসপিটাল, সাইকিয়াট্রিস্টের কাছেই সবচেয়ে বেশি পেশেন্ট যায়। সে তো দেখে খুব খুশি, একদিন ওদের জিজ্ঞেসই করলো, যে তোমরা আমার কাছে আসো কেন, অন্য আরো যে 4-5টা সাইকিয়াট্রিস্ট আছে তাদের কাছে তো যাও না। হ্যাঁ, রোগীটা গদগদ হয়ে বললো, স্যার আপনাকে তো দেখে মনে হয় আপনি আমাদেরই একজন। সাইকিয়াট্রিস্টের মধ্যে একটু ওসব থাকে মনে হয়। এনিওয়ে, জিলিয়ান চ্যাংকে দেখেও তাই মনে হয়েছিল, ওর আচরণ, কথাবার্তা। আমার গল্প করলো যে ওর বাড়ির উঠোনে নাকি প্রতিবেশী একটা মরা ইঁদুর ফেলে গেছিল, আর খেয়ে দিয়ে কাজ নেই, উঠোনে ওদেশে সবাই কাজে ব্যস্ত থাকে, ওর উঠোনে মরা ইঁদুর। মানে এইগুলো কি, এই স্ট্রেস থেকে একা থাকে, একটা মেয়েকে নিয়ে, নিজের একটাই মেয়ে, ডিভোর্স হয়ে গেছে, ফ্যামিলি লাইফ আদৌ সুখের নয়। আর ইংল্যান্ডের মতো দেশে কিন্তু সাইকিয়াট্রিস্টদেরও খুব প্রবলেমের জায়গা আছে। তো যাই হোক, এই স্ট্রেস থেকে ওর কাণ্ডটা হয়েছে। আমি বুঝতে পারছি যে ও নিজে সাইকিয়াট্রিস্ট হলে কি হবে, ও নিজে সাইকোটিক ডাইমেনশনে আছে। তো এটা যখন বোঝা গেল যে নিজেই সাইকোটিক ডাইমেনশনে আছে, মানে সাইকোটিক মানে PSY, তো আমার তো কাজ অনেক ছোট হয়ে গেল। হ্যানিম্যান তো বলেছেন 221 নম্বর করে দেবে, 5টা ড্রাগ দিয়ে শুরু করো, 5টা বসেই 5টাকে আমরা 10টা করেছি ওই ফিচারগুলো নিয়ে। তো তাহলে প্রথমেই অ্যাকোনাইট তো সুন্দরভাবে প্রেশার কভার করে। আর ওই যে ফিয়ার অ্যান্ড গ্রিফ, ওর কথা জানা গেল ওর ওপরওয়ালা যে ওদের বস, তার সঙ্গে ওর আদৌ সুসম্পর্ক নেই, কিন্তু ও তার সঙ্গে ও কোনো তার নিজের বিস্ফোরক কথাবার্তাগুলো বলতেও পারছে না। কাজেই ফিয়ার আছে, চাকরিতে চলে যেতে পারে, গ্রিফও আছে, এই অবস্থার সঙ্গে মানিয়ে নিতে হচ্ছে। তাহলে অ্যাকোনাইটের চেয়ে ভালো ওষুধ আর কি হয়, দেওয়া হলো। অ্যাকোনাইট তো সেরেও গেল। ওরা খালি বলছে এই ক্রনিক কেসে অ্যাকোনাইট কি করে, পরে আমি ব্যাখ্যা করেছিলাম কেন। আসলে কি ভাই, প্রেশারের কথা যখন এলোই, 4 পাশে উপাদান ছড়ানো আছে, আমাদের নিয়ে এক করতে হবে। প্রেশারের ওষুধ বলতে আমি অনেক হোমিওপ্যাথকে দেখি, প্রেশার মানেই রাওয়ালফিয়া সব কিছু কাজ করবে, তাদের হোমিওপ্যাথি কি হবে। কিন্তু আমি রাওয়ালফিয়া কোথায় দেবো? রাওয়ালফিয়া হচ্ছে প্রথম অ্যান্টিসাইকোটিক ওষুধ অ্যালোপ্যাথি জগতে। র্যান্ডম ইউজ করা হতো তখন সাইকোসিস পেলে।
বন্ধ হয়ে গেল কেন? দেখা গেল অধিকাংশরই ব্রেস্ট ম্যালিগন্যান্সি ডেভেলপ করেছে। তাহলে ব্রেস্ট ম্যালিগন্যান্সিতে রাওয়ালফিয়া একটা ওষুধ, এটা তো একটা প্রুভিং হয়ে গেল। সেই জন্য ব্রেস্ট ম্যালিগন্যান্সির পেশেন্ট অথচ সাইকোটিক প্লেনে আছে, হাইপোম্যানিক হোক, সাইকোটিক অন্য ফিচার হোক, তার ক্ষেত্রে প্রেশারে নিশ্চয়ই আমরা ভাবতে পারবো রাওয়ালফিয়া। মানে হোমিওপ্যাথি স্পেসিফিকের জায়গা নেই, কিন্তু হোমিওপ্যাথিক স্পেসিফিক বলতে কিন্তু কিছু তার অন্তত বেসিক জায়গা মেলাতে হবে। এইভাবে ওষুধ চেনা বলতে আমরা যেটা মিন করি, যেটা বুঝি, আমার মনে আছে ইংল্যান্ডে আরেকটা ঘটনা ঘটেছিল। সেই মহিলাটি এসেছিলেন তার কোমরের সমস্যা নিয়ে, এবং লিন্ডার প্রতিবেশী, মানে আমি জার্মানিতে গিয়ে উঠতাম পোর্টল্যান্ডে, তার প্রতিবেশী। তার ড্রেস ফ্রেস দেখে খুব অবাক লেগেছিল আমার। তার লিন্ডাকে আমি জিজ্ঞেস করেছিলাম, এরকম শ্যাবিলি ড্রেস, বললো ও যেন একটু গোলমাল আছে, ওর ধারণা ওর মতো পুয়োর লোক নেই, আর খুব মাইজারলি এবং খুব মানে টাকা পয়সার সম্বন্ধে সবসময় ওটা ওর দুশ্চিন্তা যে দুঃসময় আসছে কি হয়। ওর অর্থনৈতিক সমস্যা ওর খুব বেশি, এবং সিঙ্গল, ইংল্যান্ড আমেরিকাতে সিঙ্গল ওমেন প্রচুর। তো ওর ওই কোমর ব্যথা আর ওই অথচ ওর কোটি কোটি টাকা থাকে কিন্তু ব্যাংকে। তো ওই ইমাজিনারি, এটা কিন্তু ক্যালকেরিয়া ফ্লোরিকার মেন্টাল সিমটমে আছে। বড়িকে দেখবেন যে ওই দুর্ভাগ্যের, দুর্দশার, অর্থনৈতিক দুর্দশার কাল্পনিক চিন্তায় ব্যাকুল হয়। ইমাজিনারি ডিস্ট্রেস, ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেসের ভাবে, এটা কিন্তু আসলে ডিপ্রেশনের একটা হায়ার গ্রেডের সিমটম। তাহলে আমি যখন দেখলাম ডিপ্রেশন আছে আর কোমর ব্যথা, দুটোকে কভার করে ওকে ক্যালকেরিয়া ফ্লোর দিয়েছিলাম, সে ভীষণ ভালো ছিল। তাহলে একটা ওষুধকে চিনতে খুব কিছু লাগে না, তার মেন্টাল সিমটমটার সাইকিয়াট্রিক ব্যাখ্যা পেলে তার হৃদয়ের গভীরে পৌঁছানো যায়। আসলে সেই রবীন্দ্রনাথের গান আছে না, আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেউ। হোমিওপ্যাথির প্রত্যেকটা ওষুধের হৃদয়ের রহস্য শুধাতে হবে তো, জানতে হবে তো। আমার মনে পড়ে আরেকটা কেস, আমার গুরুদেব বলেছিলেন কেসটা নিতে, তাই নিয়েছিলাম। নইলে 22 যেখানে বিলিরুবিন, সেই কাছে আমি খবরটা নেবো না, কখনো নেবো না। এটা হিপাটাইটিক বি কেস। আমার গুরুদেব বললেন তুমি নাও। আমি জানি উনি যখন বলেছেন একের সাথে, প্রথমে তো সিমটম অনুযায়ী ওকে ক্রোটেলাস দিয়েছিলাম। ওই 22 থেকে 20-তে নামলো, কোনো উন্নতি নেই। 7 দিনে 22 থেকে 20 এত এবার হিপাটিক কমায় না চলে যায়, আমার তো খুব চিন্তা হলো। বাড়িতে গেলাম, এটা ভালো করে সিমটম নিয়ে জিজ্ঞেস করলাম যে হ্যাঁ তোর কিরকম, কি মনে হয়, এটা ওটা সেটা জিজ্ঞেস করছি। ও বললো আমার মনে হয় কি জানো তো, এই সবাই আসছে দেখতে আমার অসুখ করেছে শুনে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, আমার মনে হচ্ছে এটা কতক্ষণে বিদায় হয়। এই কথা কে বলবে? যার কথা বলার ইচ্ছে নেই, তো ডিপ্রেশন। কথা বলার ইচ্ছে নেই, কাজ করার ইচ্ছে নেই, খাওয়ার ইচ্ছে নেই, তো ডিপ্রেশন। আচ্ছা ঠিক আছে, তাহলে লিভারের প্যাথোলজি তার সঙ্গে ডিপ্রেশন, নেট্রাম সালফ। কেমন নেট্রাম সালফে আছে না ওই সিমটম, যে ওয়ান্টস টু শুট হিমসেলফ, নিজেকে গুলি করে মারতে চায়, মারতে ভীষণভাবে আটকায়, প্রিভেন্টস হিমসেলফ, প্রিভেন্টস টু শুট হিমসেলফ। আরে ওটাকে আক্ষরিকভাবে বুঝলে কি করে হবে? পৃথিবীতে যত সুইসাইড হয় তার 90% কেস তো ডিপ্রেশনের জন্য হয়। তাহলে নিজেকে গুলি করে মেরে ফেলতে চায় কে? ডিপ্রেশনের পেশেন্ট। তো এটা সেই পরিভাষায় নিট্রাম সালফে বলা নেই, কিন্তু যে ছেলেটা ওই কথায় কথা না বলে যে আমি চাই কতক্ষণে এটা বিদেয় হবে, কতক্ষণে সে চুপচাপ একা একই বসে থাকবে, ডিপ্রেশন ছাড়া আর কি। দুটো কভার করে নেট্রাম সালফ দেওয়া হলো, পরের সপ্তাহেই 20 থেকে 12 আনলো ওকে। আমি 3 সপ্তাহের মধ্যে কিন্তু ওর ডেলিভারি নর্মাল হয়ে গেছে। এটি তো হয় হোমিওপ্যাথিতে, এরকমটাই তো হবে। কিন্তু ওই হৃদয়ের রহস্য পৌঁছতে হবে। আন্ডারস্ট্যান্ড, উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য ড্রাগ। আবার ধরুন যেমন অ্যাসিড ফ্লো, আমরা জানি ভয়ঙ্কর কাজ পাগল, কে হবে এরকম? বাইপোলার লোকগুলো অথবা ম্যানিক স্টেজের লোকগুলো। তাহলে এইগুলো যদি আমরা প্যাথোলজির সঙ্গে বুঝি, প্যাথোলজি হচ্ছে একটা পয়সার দুটো দিক। প্যাথোলজি হচ্ছে শরীরের খবর দিচ্ছে, সাইকিয়াট্রি মনের খবর দিচ্ছে, দুটোর সুসামঞ্জস্য আনতে হবে।
এইরকম এই লিভারের কথাতেই মনে পড়ছে আরো একটা আবিষ্কার। আজকে পলিউশনের জগতে সবচেয়ে বেশি পলিউশন তো আমরা পাচ্ছি কার্বন, গাড়ি ঘোড়া, হেন তেন এইসব। সালফারেরও পলিউশন আছে। ইউরিয়া কিন্তু ফার্টিলাইজারে ইউরিয়া, নাইলন টাইলন যে জামা কাপড় তাতে ইউরিয়া, মুড়ি তৈরি করা হচ্ছে সেটাও ইউরিয়া দিয়ে ভাপানো। আমাদের শরীরে কিন্তু ইউরিয়া দিয়ে দেখা যাচ্ছে এই ইউরিয়া কিন্তু হিপাটিক কোমার একটা অন্যতম বিষয়। এই অ্যামোনিয়াটা তৈরি হচ্ছে লিভারে, সেটার ব্লাডের টক্সিসিটির পেছনে একটা বড় ফ্যাক্টর, এবং তার থেকে হিপাটিক কোমা হচ্ছে। তাহলে আমাদের তো অ্যামোনিয়া আছে, এমনকার ক্রিস্টাল অ্যামোনিয়া। তাহলে সেইটাকে আমি লিভারের ম্যালিগন্যান্সিতে হোক, লিভারের এমনি সমস্যাগুলোতে কেন ইউজ করবো না? সিরোসিসের অন্যতম ফ্যাক্টর বলছে এই অ্যামোনিয়া। তাহলে সিরোসিসের অন্যতম ফ্যাক্টর যদি অ্যামোনিয়া হয়, সিরোসিস আছে মানে ফ্যাটি লিভারের সঙ্গে ডিপলি রিলেটেড, তার মানে ট্রাইগ্লিসারাইড লেভেল যাদের বাড়ছে তাদের ক্ষেত্রেও এমনকার ভাবতে পারবো। আমাদের দিগন্তটা কত প্রসারিত হয়ে গেল যখন আমরা এটা জানলাম। কিন্তু ম্যাথমেটিকায় এই লিভার সংক্রান্ত কোনো উল্লেখ নেই। আসলে ইউরিয়া সংক্রান্ত এই যে পয়জনিং বা রিসার্চ এগুলো পরবর্তীকালে হয়েছে, যখন অলরেডি এমন কার্ভের উপর প্রুভিং আমাদের হয়ে গেছে। এটা তো অ্যাড করতে হবে, তা না হলে এমন কার্ভের উপরে আমার নলেজ, আমার আন্ডারস্ট্যান্ডিং অফ এ ড্রাগ এটা তো ইনকমপ্লিট থাকবে। এইভাবে আমরা যদি দেখি তাহলে সর্বস্তরে দেখতে পাবো যে বোঝার উপাদানগুলো আছে, আমাদের সংগ্রহ করা হয়নি। আবার আরো একটা কথা, এই যে আমরা আন্ডারস্ট্যান্ডিং এ ড্রাগটাকে বোঝা, ড্রাগটাকে বুঝবো কেন না? মানুষটাকে বুঝতে হবে বলে। মানুষটাকে তো ড্রাগটা দেবো, দুটোর জন্যই দরকার। এবং সেই জন্যই কিন্তু অ্যানিম্যাল যেমন সাউন্ড সেন্সেস বা এগুলো যেগুলো বলেছেন সেগুলোর দরকার, সেই রকম নলেজটাও দরকার। এই নলেজটা ছাড়া আমাদের কিছু করার নেই। আমার মনে পড়ছে এই মুহূর্তে একজন পেশেন্ট, তিনি নিজে হোমিওপ্যাথ ছিলেন। ভদ্রলোকের সাংসারিক জীবনটা খুব সুখের ছিল না, তো তিনি খুব নম্র বিনয়ী, কিন্তু একটা বিশেষ বিষয়ের উপরে কথা বললেই না ফোঁস করে উঠতেন। তো সেই দিন কথাবার্তা হচ্ছে, তার সঙ্গে আমার বন্ধুর সম্পর্ক ছিল অ্যাজ এ হোমিওপ্যাথ, যেহেতু তিনি হোমিওপ্যাথ। কিন্তু কথা প্রসঙ্গে ওরকম রান্নার কথা উঠলো। আমি বললাম আমি তো রান্না বান্না একদম পারি না। উনি রান্না পারেন। প্রথম বেড়াতে যাওয়ার কথা হচ্ছিল। ভদ্রলোকের সঙ্গে কথা হলো, উনি আমার বন্ধু ছিলেন। আমার ট্রেকিং এর নেশা ছিল, তা আমি বলছি যে আমি তো ট্রেকিং এ যাবো। উনি প্রথমেই বললেন, কি দরকার মশাই আপনার এইসব? প্রত্যেক বছর খবরে কাগজে পড়ি ট্রাক উঠে, এই বাস উঠে কত লোক মারা গেছে। আমি একটু শুনে টুনে বললাম, স্যার আমি এ নিয়ে গবেষণা করেছি। কিসের নিয়ে? দেখলাম পৃথিবীতে সবচেয়ে বেশি লোক বিছানায় শুয়ে মারা যায়। কিন্তু দেখুন স্যার, মানুষ কি একটা সাংঘাতিক একটা প্রাণী, তবু তো রোজ আমরা একবার বিছানায় শুতে যাই। বলে বলে আমার সঙ্গে কথায় পড়া যাবে না। আমি পুরো মানুষ বললাম, শুনলে শুনবেন, দিলে না। এইবার এই রান্না নিয়ে কথা হতো, বাইরে গিয়ে খান কি করে? আমি যা চোটে খাই। বলে না, নিজে রান্না করে খেতে হবে। আমি দেখুন এই কাজটা তো মহিলাদের কাজ, এটা তো ওনাদের এক্সপার্টাইজ। বলে মানে? আমি বললাম রন্ধন শিল্পটা তো ওদের শিল্প, ওদের কাছে আমাদের শিখতে হয়। বলে বড় বড় হোটেলে কি হচ্ছে? হ্যাঁ, সেখানে শেফরা অবশ্য পুরুষ। মানে ভদ্রলোক যে এত ঘোরতর নারী বিদ্বেষী, ওটা আমি আগে বুঝিনি। পরে বোঝা গেল উনি আমার সঙ্গে লম্বা বায়োলজির টিচার ছিলেন। একটা লম্বা লিস্ট তুলে ধরলেন, প্রাণী জগতে পুরুষরাই সুন্দর, নারীগুলো অসুন্দর, সেই ময়ূর, সিংহ, এরকম লম্বা জোড়া। মানে আমি দেখলাম যে বক্তব্য 5 মিনিটে বললে সে তো উনি ওটা আধ ঘন্টা দিলেন। মানে এবং এখানে ওনার একটা, সেই দিন বুঝতে পারলাম লোকটাকে বাইরে থেকে যত বিনম্র মনে হয়, লোকটা আদৌ তা নয়। আমি বললাম মহিলাদের সদ্গুণ নিয়ে আলোচনা। বললো আগেকার দিনে, আমি শরৎচন্দ্রের লেখা পড়ে দেখুন, বললো আগেকার দিনে পেটানো হতো তো ওই জন্য সদ্গুণ থাকতো। এই আগে যেমন নিংড়ালের রস হয়, আমি সর্বনা এর সঙ্গে তো কথা বলা বিপদ। তো
সেই দিন আমি ঠিক করলাম একে ভেরেট্রাম ছাড়া আর কিছু দেওয়া যাবে না। দেখে আমি ভেরেট্রাম দিলাম। আশ্চর্য ব্যাপার, তারপর থেকে কিন্তু ভদ্রলোক এই ধরনের কথা আর মনে পড়ে। তো ভাই আন্ডারস্ট্যান্ডিং এ এতদিন তার সঙ্গে মিশেছি, তার এই ভেতরের খবর কোনোদিন জানিনি। একদিন কোনো এক অসতর্ক মুহূর্তে এমন কিছু আনপার্লামেন্টারিয়ান টক্স, আমি তো অহতবাক। তাহলে একদিনেই যে বোঝা যাবে একটা ড্রাগ কে বা একটা মানুষকে, সম্ভব নাও হতে পারে, কিন্তু আমাদের চেষ্টা থাকবে। আর একটা কথা বলি, আর একটা কেস, মেয়েটা কলেজে পড়তো, পড়াশোনা মেয়ে, মাঝে মাঝে আসতো, খুব সমস্যা পলিসিস্টিক ওভারি নিয়ে। পলিসিস্টিক ওভারি নিয়ে ওই 2-3 মাস ছাড়া ছাড়া পিরিয়ডস এর প্রবলেম। হ্যাঁ, সেদিন দেখি মেয়েটা এসে কিছু একটা বলতে বলতে কেঁদে দেয়। আমি হ্যাঁ কাঁদছিস কেন রে? তখন কথাবার্তায় জানতে পারলাম ও ওর বয়ফ্রেন্ডের সাথে কোথায় বেড়াতে গেছে। ওর ভীষণ বেড়ানোর নেশা। বয়ফ্রেন্ডের সাথে কোথায় বেড়াতে গেছে, বাবাকে খুব বকেছে। আমরা তো জানি বাবা তো বকবে এরকম ক্ষেত্রে, কিন্তু বাবা কেন বকেছে? আসলে পলিসিস্টিক ওভারির এদের যেমন মেজাজও হয়, আবার বলছে এদের মেজাজ হাই হয়, হাই হয়, প্লাম হবে, মোটা হবে, এটা হবে। আমি দেখলাম বাবা কেন বকবে, আমি দুষ্টুমি করবো অথচ বাবা কেন বকবে, ছেলে মানুষ। যাই হোক, তো দুটো জিনিস আমি দেখলাম, একটা হচ্ছে ওর ছেলে মানুষই, 2 নম্বর হচ্ছে ভীষণ বেড়াতে যাওয়ার অদম্য আকাঙ্ক্ষা, আর একটা হচ্ছে অস্বাভাবিক মেজাজ। সামান্য কারণে পাড়ার একটা ছেলেকে যে চুরি খুলে মেরেছিল, এগুলো নিয়েও খুব মানে রীতিমতো স্বনামধন্য ছিল। আমি দেখলাম ইয়ে তো ক্যামোমিলারই এক্সটেনশন। ক্যামোমিলাও কোলে করে নিয়ে বেড়ালে চুপ করে, আর এও কোথাও বেড়াতে গেলে চুপ করে, আর এরকম রাফ মেজাজ। আশ্চর্য, ক্যামোমিলা দেওয়ার পরে তার মেজাজ শান্ত হলো, তার পলিসিস্টিক ওভারির প্রবলেম চলে গেল। আমি তখন বুঝলাম আমার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য পার্সনেও ভুল হয়েছে, আর আন্ডারস্ট্যান্ডিং অফ ড্রাগও। আসলে ভাই সত্যি কথা বলতে কি, আমাদের শাস্ত্রে বলে আত্মানন্দ বৃদ্ধি, নিজেকে জানো। এই জানা, এই আন্ডারস্ট্যান্ডিং, এটাকেই প্রধান গুরুত্ব দেওয়া হয়। আন্ডারস্ট্যান্ড ইউর সেলফ, রিকগনাইজ ইউর সেলফ। তো রবীন্দ্রনাথের আছে না, আপনাকে এই জানা আমার ফুরাবে না। নিজেকে জানাই তো শেষ হয় না, তার থেকে কিন্তু একটা রেমেডিকে জানা অনেক সোজা এবং প্রয়োগ করা অনেক সোজা। শুধু মনে রাখতে হবে যে আমাদের এই মেন্টাল সিমটম বলে যা যা দেওয়া আছে, এগুলোর আমরা সাইকিয়াট্রির আলোয় দেখলে তবেই সঠিকভাবে বুঝবো, না হলে নয়। আমার একটা কথা এখন মনে হচ্ছে যে আমি সকলের এখানে এগুলো নিয়ে এত বেশি বলা যায় যে সকলের উপরে ওভার ট্যাক্সেশন, আর কিছু নয়। কাজেই আমরা এরপরে সভাপতি মশাইকে বলার জন্য সুযোগ দিতে হবে। কাজেই আমার প্রগল্ভতা আমি এখানেই শেষ করলাম।